সুপ্রভাত বন্ধুরা, আজ 22 আগস্ট শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, সংস্কৃতি ও বিনোদন সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক। শুধু তাই নয়, ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারিরও আর্জি জানানো হয়েছে। গাজায় ত্রাণ সামগ্রী পাঠাতে গিয়ে ইসরায়েল সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল বেশ কিছু জাহাজ। ইসরায়েলের দাবি ছিল নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই জাহাজ গাজায় ঢোকার চেষ্টা করেছিল। সেই ঘটনার তদন্তের সূত্র ধরে এই গ্রেপ্তারি পরোয়ানা দাবি করা হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই বিষয়ে সতর্ক করার জন্য রেড কর্নার নোটিশ জারির অনুরোধ করেছে তুরস্ক। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এখনো পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত মার্কিন সেনার সংখ্যা 750-এর বেশি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তরফে সে দেশের আইনসভা কংগ্রেসকে দেওয়া একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন বাহিনী সেন্টকম। পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালিসিস সিস্টেমের ওভারসিজ অপারেশনস এপিক হিসাব একত্রিত করলে দেখা যাচ্ছে, গত 28 ফেব্রুয়ারি তেহরানের বিরুদ্ধে যুদ্ধ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং 757 জন আহত হয়েছেন। প্রসঙ্গত, গত মাসে পেন্টাগন ডিসিএএস ওভারসিজ অপারেশন নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসি জানিয়েছে দেশটি এখনও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। ভবিষ্যতে নতুন করে কোনো সংঘাত শুরু হলে আগের তুলনায় আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হবে। আইআরজিসির মুখপাত্র সারদার মুহেব্বি বলেন, আইআরজিসি ক্ষেপণাস্ত্রতে ব্যবহৃত ওভারহেডগুলোর ধ্বংস ক্ষমতা আগের যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের তুলনায় অনেক গুণ বেশি। ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে এক নতুন বড় অভিযান শুরুর ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, ইরানকে সহায়তা করে বা দেশটির সঙ্গে ব্যবসা করে এমন যে কোনো দেশকে ভয়াবহ অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। ইরান যুদ্ধ 6 মাস গড়িয়েছে। যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা চললেও এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধে কোনো সমাধানের রাস্তা পাওয়া যায়নি। আমেরিকা জুড়ে বড় অর্থনৈতিক সংকটের আশঙ্কা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়িয়ে গেল $40 লাখ কোটি। যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ঋণ পরিশোধ করতে গিয়ে ব্যয় যেভাবে হু হু করে বাড়ছে, সেই তুলনায় কর ছাড়ের কারণে রাজস্ব আদায় অনেক কম হচ্ছে। ফলে এক বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা করা হচ্ছে। লুট হয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে এবার ঘানার পাশে দাঁড়ালো রাশিয়া। চাপে ইউরোপ। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্যে বিনিয়োগ, শিক্ষা ও মানবিক বিনিময় সহ নানা ইস্যুতে সম্প্রতি বৈঠক করেছেন ঘানা ও রাশিয়ার প্রতিনিধিরা। আলোচনায় নেতৃত্ব দেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল অকোৎজেতো এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ। আলোচনায় গুরুত্বপূর্ণ পাওয়া ইস্যুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আফ্রিকা থেকে চুরি হয়ে যাওয়া সাংস্কৃতিক নিদর্শন এবং ঐতিহ্য ফেরত আনার বিষয়টি। এই লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, চুরি হওয়া এইসব নিদর্শনের বেশিরভাগই এখন ইউরোপের বিভিন্ন দেশের দখলে রয়েছে। আসছি দেশের খবরে। গ্রামীণ সরকারি শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার দশা প্রকাশ্যে আনতে গিয়ে পরপর দুটি বিজেপি শাসিত রাজ্যে প্রবল বাধা এবং হামলার মুখে পড়তে হলো ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের। নৃশংসভাবে আক্রান্ত এবং আহত হতে হলো। মহারাষ্ট্রের লাতুরে একটি স্কুলে তল্লাশি চালাতে গিয়ে চত্বর থেকে মদের বোতল উদ্ধার এবং তড়িঘড়ি ভাড়াটে পড়ুয়া এনে ক্লাসরুম ভরানোর অভিযোগ এনেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। অন্যদিকে শুক্রবার রাজস্থানের জয়পুর সংলগ্ন এক গ্রামে ক্ষতিগ্রস্ত স্কুল পরিদর্শন করতে গিয়ে বিজেপি দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হতে হলো সিজেপি যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে। ইথানলের ঠেলায় এবার চিনি আমদানি করবে কেন্দ্রীয় সরকার। ইথানলের কারণে এবার চিনির মতো পণ্যেও আমদানির পথ বেছে নিতে হচ্ছে কেন্দ্রকে। দেশে গত এক মাসে চিনির দাম প্রায় 10% বেড়েছে, যা খুচরো বাজারেও মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। সরবরাহ কমে আসার পাশাপাশি উৎসব কেন্দ্রিক চাহিদা বৃদ্ধিও বাজারে চাপ তৈরি করছে। খোলা বাজারে চিনির যোগান স্বাভাবিক রাখতে এবং দর নিয়ন্ত্রণে রাখতে আগামী 31শে অক্টোবর পর্যন্ত ট্যারিফ রেট কোটার আওতায় 10 লক্ষ টন অপরিশোধিত
সংশোধিত চিনি শুল্ক মুক্ত আমদানিতে অনুমতি দিল কেন্দ্র সরকার। রাজধানী দিল্লিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার পাশাপাশি বর্ষার সাথে সাথে আবহাওয়ায় হানা দিয়েছে তীব্র শ্বাসকষ্টজনিত রোগ সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা। দিল্লিতে গত 24 ঘন্টায় আরও 114 জন নতুন করে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই উদ্বেগের রূপ নেওয়ায় শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এক জরুরি পর্যালোচনা বৈঠক ডাকেন। বৈঠকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং সহ বিভিন্ন স্বাস্থ্য অধিকর্তারা উপস্থিত ছিলেন। আবার বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশে কাটনি জেলার ডেপুটি পুলিশ সুপার নেহা পচিশিয়া। এবার তার বিরুদ্ধে কোটি টাকার জমি প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। শুধু নেহাই নয়, তার দুই সঙ্গী ক্ষিতিজ রাজ এবং মারুফ আহমেদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রের খবর, 1 কোটি 7 লক্ষ টাকার একটি জমি 18 লক্ষ টাকায় বিক্রি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেহার বিরুদ্ধে। অভিযোগকারীর নাম আকাশ লোধি। অভিযোগ, তার বাবা রমেশ লোধিকে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন নেহা এবং তার দুই সঙ্গী। আকাশের বাবা খুনের অভিযোগে অভিযুক্ত, গ্রেপ্তারও হয়েছিলেন। তাকে হুমকি দিয়ে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। জমির দাম ঠিক হয় 1 কোটি 7 লক্ষ টাকা, কিন্তু অভিযোগ 18 লক্ষ টাকায় সেই জমি বিক্রি করতে বাধ্য করা হয়। ছররা কাণ্ডে কেন এফআইআর হয়নি তার প্রতিবাদে দিল্লি পুলিশের ডিসি সদর দপ্তরের সামনে ধর্নায় বসছেন রাহুল। রয়েছেন এক আক্রান্তও। কেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে না তা জানতে চান রাহুল গান্ধী। তারপরে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের পার্লামেন্ট স্ট্রিট থানা সংলগ্ন অফিসের সামনে ধর্নায় বসেন তিনি। ধর্নার চাপে রাহুল গান্ধীর দাবি অবশেষে মেনে নিল দিল্লি পুলিশ। ছররা কাণ্ডের 1 মাস পরে এফআইআর দায়ের হলো বিএনএস-এর জোড়া ধারায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে আমেরিকায় যাওয়ার অনুমতি দিল না কেন্দ্র। লন্ডন থেকেই দেশে ফিরতে হচ্ছে রেবন্তকে। কী কারণে রেবন্তকে আমেরিকায় যাওয়ার অনুমতি দেওয়া হলো না তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিদেশ মন্ত্রক। রেবন্তের সচিবালয়ের দাবি, রাজনৈতিক কারণেই আমেরিকায় যাওয়ার ছাড়পত্র দেয়নি কেন্দ্র। এবার দেশজুড়ে স্কুল বাঁচাও অভিযানে নামছে এসএফআই। রাজস্থানে ককরোচ জনতা পার্টির মুখপাত্রকে খুনের চেষ্টা বিজেপির। আরএসএসকে নিষেধাজ্ঞার দাবি জানালো মার্কিন কমিশন। ঝাড়খণ্ডে ফের নিয়োগ বাতিলের বিজ্ঞপ্তি স্থগিতাদেশ দিল হাইকোর্ট। পরিষেবা কর্মীদের সুরক্ষা কেড়ে নেওয়ার সায় দিল সুপ্রিম কোর্ট। এখন রাজ্যের খবর। এবিভিপির বহিরাগত হামলাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের পথ বেছে নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীরা। শুক্রবার প্রতিবাদ মিছিলে যোগ দিলেন নাগরিকেরাও। ফ্যাসিস্ট আক্রমণের কাছে মাথা নত করবে না যাদবপুর, এই সংকল্প নিয়ে গত বুধবার রাতে ও বৃহস্পতিবার যাদবপুরে এবিভিপির আক্রমণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে গোল পার্ক হয়ে মিছিল আবার যাদবপুর 4 নম্বর গেটে গিয়ে শেষ হয়। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি সার্জিক্যাল স্ট্রাইকের জায়গা? অন্ধকারে দেশের শত্রুকে ঘায়েল করার জন্য যে কৌশল ব্যবহার করা হয় সেই শব্দবন্ধ এখন প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে যাদবপুরকে ধ্বংস করার জন্য। একজন নির্বাচিত বিধায়িকা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে তাণ্ডব চলবে। তারপর সেই তাণ্ডব চলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আগুন জ্বালানো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রতীক নষ্ট। হেরিটেজ বিল্ডিংয়ের সামনে আগুন লাগানো হয়েছে। ওরা ভাঙার লড়াই লড়ছে আর আমরা গড়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ হচ্ছি। মেদিনীপুর কলেজ, রাজ্যের আর এক ঐতিহাসিক ঐতিহ্যশালী ক্যাম্পাসে পড়ুয়াদের ওপর আক্রমণ এবিভিপির। একই কায়দায় আক্রমণ। দিনের আলোয় ক্যাম্পাসে তাণ্ডব চালাচ্ছে বিজেপি এবিভিপির গুন্ডা বাহিনী। দফায় দফায় মারধর করা হয়েছে বামপন্থী মনোভাবাপন্ন ছাত্রছাত্রী অধ্যাপকদের। 2 জন ছাত্রসহ 1 জন অধ্যাপিকা গুরুতর আহত। কোতোয়ালি থানায় আইসি, এসপি, গোটা পুলিশ ফোর্সের সামনেই ঘটেছে এই ঘটনা। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। সেই সময় আহত ছাত্রছাত্রী অধ্যাপিকাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগটুকুও নেয়নি তারা। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য জুড়ে মহিলাদের বিক্ষোভ অবরোধের ঘটনা অব্যাহত। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র ধরা পড়েছে একই চিত্র। এদিন মহিলাদের রোষে পড়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন মেদিনীপুরে জেলাশাসক দপ্তরে তাকে সামনে পেয়ে প্রশ্ন করলেন মহিলারা, কেন তারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পেলেন না। কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ রায়। জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকেরা অন ডিউটি হিসেবে গণ্য হবেন। স্কুলের পঠন পাঠন বজায় রেখে শিক্ষকদের জাতীয় স্বার্থে জনগণনার কাজে অংশ নেওয়া বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এই সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। জনগণনার কাজে যুক্ত থাকার সময়কালীন দিনগুলিকে শিক্ষকদের জন্য অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে। জনগণনা কর্তৃপক্ষকে নির্দিষ্ট শিক্ষকের নাম, কাজের সময় ও স্থান উল্লেখ করে
সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে, যাতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি এড়াতে স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে বিকল্প শিক্ষকের ব্যবস্থা করতে পারে। এর আগে রাজ্য সরকার শিক্ষকদের স্কুলের সময়ের পরে বা ছুটির দিনে জনগণনার কাজ করার নির্দেশ দিয়েছিল। শিক্ষক সংগঠনগুলির আপত্তির মুখে রাজ্য সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয়। আদালত স্পষ্ট জানায়, শিক্ষকেরা একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করতে পারেন না, তাই রোটেশন পদ্ধতি মেনে পঠন পাঠন স্বাভাবিক রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মহিলাদের বিরুদ্ধে মহিলাদের লড়াই বাঁধাচ্ছে সরকার, বলছেন বঞ্চিতদের হাতে আক্রান্ত আইসিডিএস কর্মীরা। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন অতিক্রান্ত, তবুও প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না বহু মহিলা। প্রতিশ্রুতি মতো টাকা না পাওয়ার অভিযোগে রাজ্য জুড়ে ক্ষোভ ছড়াচ্ছে। বহু মহিলার দাবি, প্রতিশ্রুত 3000 টাকা তো মেলেইনি, উল্টে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। সরকারের তরফে 17 থেকে 20 আগস্টের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও নানা কারণ দেখিয়ে উপভোক্তাদের নাম বাতিল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় টাকা না পাওয়ায় বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে যাওয়া অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপরেই চড়াও হওয়ার ঘটনা সামনে এসেছে রাজ্যের একাধিক জায়গায়। সামাজিক নিরাপত্তার দাবি করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের বক্তব্য, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার দায়িত্ব সরকারের, কিন্তু তা না করে মহিলাদের বিরুদ্ধে মহিলাদের লড়াই বাঁধাচ্ছে সরকার। আমাদের সুরক্ষার দায়িত্ব কি সরকারের নয়? এমনটাই প্রশ্ন তুলেছেন আইসিডিএস কর্মীরা। সংস্কৃতি ও বিনোদন সংবাদ। তরুণ প্রজন্মের মধ্যে আলোকচিত্র বা ফটোগ্রাফির চর্চাকে আরও ছড়িয়ে দিতে নিউটাউনের নজরুল তীর্থে অনুষ্ঠিত হয়ে গেল একটি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা প্রদর্শনী। গত 1 এবং 2 আগস্ট কলকাতার অন্যতম পরিচিত আলোকচিত্র বিষয়ক সংস্থা ফটোহলিকের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই জমকালো অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সুমন দে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালকাটা স্কুল অব কন্টেম্পোরারি ফটোগ্রাফির প্রতিষ্ঠাতা সৌনক ব্যানার্জি এবং বিশিষ্ট আলোকচিত্রী সোমশঙ্কর ঘোষাল। আয়োজক সংস্থা ফটোহলিকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়মিত উৎসাহী তরুণ তরুণীদের নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ ও ফটোগ্রাফি প্রশিক্ষণের আয়োজন করে থাকে। শেষে খেলার খবর। ইতিহাস গড়লেন ভারতীয় কুস্তিগির কাজল ধোচক। একটি পয়েন্টও না হারিয়ে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে 76 কেজি বিভাগে চ্যাম্পিয়ন হলেন। গত বছর অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে 72 কেজি বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছিলেন কাজল। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবলসে ভারতের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। কোয়ার্টার ফাইনালে চীনের চতুর্থ বাছাই জিয়া ইফান এবং ঝাংশু শিয়ানকে 16-21, 21-15, 21-13 ব্যবধানে হারিয়েছে গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি জুটি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।